ছায়াস্পর্শ পর্ব ৫ লেখিকা ইফরা জান্নাত আর আমি প্রীতম বলছি। সন্ধ্যার তোড়জোড় শুরু হয়েছে। আকাশে লাল ছায়া মাখা, গায়ের বাতাসে থমথমে নিস্তব্ধতা। চারপাশে মাগরিবের আজান পড়েছে। বেশ অনেকটা সময় হলো। বদ্ধ ঘরে হতে বেরিয়ে আসছে ফুঁপিয়ে কান্নার শব্দ। ইফরা কাঁদছে। অভিশপ্ত লাগছে সবকিছু। আধ টিন আধ বেড়ার ঘর যেন গিলে নিচ্ছে সেই কান্না। অভিশাপ, সব অভিশাপ। ওই মানুষটা অভিশাপ। আমি ঘৃণা করি তাকে। যে মানুষের মনে দয়া নেই তাকে ঘৃণা করি। জায়নামাজে বসে মনে যাতে ফুঁপিয়ে কাঁদছে মেয়েটা। কাঁপা কাঁপা গলা, চোখ হতে পড়ছে অনবরত পানি। আবার কি চাইছেন আপনি? কি এমন পাপ করেছিলাম আমি? কার কোন হিসেব মেলাতে গিয়ে আমার জীবনটাকে এভাবে জুড়ে দিতে চাইছেন আগুনে? আপনি কি দেখছেন না, শুনছেন না? আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমার সহায় হন আপনি। আমার নসিবে যদি তাকে রেখেছেন তবে তাই হোক, কবুল করছি তাকে। তবে আমার নরম হৃদয়কে পাথর বানিয়ে দেন। শক্ত করুন আমাকে মালিক। মোনাজাত শেষে তখনও জায়নামাজে বসা ইফরা। পরনে তার সাদা রঙের এক থ্রিপিস, ওড়না দিয়ে মাথা ভালো করে ঢাকা। কেঁদে কেঁদে চোখ মুখ লাল হয়ে গিয়েছে তার। বারবার যেন কানে বাজছে যুথির বলা সেই মর্মান্তিক ঘটনার কথা। কেন জানি না, সেই ঘটনার বর্ণনার কথা শুনেই ভিতর থেকে ভীষণ ভেঙে পড়েছে ইফরা। পুরো সমাজে যেন মেয়েদের স্থান ভীষণ নড়বড়ে হয়ে দাঁড়িয়েছে। কাঠের দরজায় ঠক ঠক আওয়াজ ভেসে আসে। থেমে যায় সে, ঘাড় ঘুরিয়ে তাকায় দরজার দিকে। কেউ টোকা দিচ্ছে। জায়নামাজ ছেড়ে উঠে দাঁড়িয়ে দরজার কাছে এসেই হাঁক ছাড়ে। কে? অপর পাশে থেকে ভেসে আসে না কোনো শব্দ। ইফরা ভ্রু কুঁচকায়। দরজা থেকে সরে এসে বেড়ার ছিদ্র দিয়ে বাহিরে তাকায়। সন্ধ্যার হলুদ আলোয় এক পুরুষের অবয়ব। মাতব্বর চাচার ছেলে চয়ন। তার আর বুঝতে বাকি নেই কি উদ্দেশ্য এই ছেলের। ইফরার চোখ দুটোতে আগুন জ্বলতে শুরু করে। নরখাতক দেখা তো দূর, তাদের কথা মাথায় এলেও যেন মস্তিষ্কের প্রতি এক ঘৃণা তৈরি হয় তার। উল্টো ঘুরে ঘরের চিপায় চাপায় চোখ বুলায় সে। কোথায় যেন কি খুঁজছে, তবে কাঙ্ক্ষিত জিনিসটি খুঁজে পাচ্ছে না। হঠাৎ চোখ চলে যায় সেই জিনিসটির উপরে। ইফরা এগিয়ে গিয়ে হাতে তুলে নেয় সেটি। হারিকেনের আলোর দিকে ধরতে কেমন ঝলক দিয়ে ওঠে জিনিসটা। বেশ ধারসই চকচকে এক রামদা হাতে দরজার দিকে এগিয়ে যায় সে। সাঁঝের বেলা আম্মা বাসায় নেই, হয়তো পাড়ায় কোথাও মিটিং বসিয়ে নিয়েছে। আব্বাজান কই সে খোঁজও নেই তার হাতে। আর সেই সুযোগেই চয়ন এসেছে। বারবার টোকা পড়ছে। ইফরা ধীর পায়ে দরজার কাছে এসেই খট করে খুলে দেয় ঘরের দরজা। দরজা খোলা মাত্র চয়নের মুখে ফুটে ওঠে এক বিকৃত হাসি। ইফরা নাক ছিটকায়, ঘৃণায় মুখ ঘুরিয়ে নেয় সে। রূপমতি? ছি। চয়নের মুখ থেকে আসা মদের বিকট গন্ধ যেন মুহূর্তে বাতাসে ছড়িয়ে পড়ে। ইফরা পিছিয়ে যায় কিছুটা। চেহারায় এক রাশ বিরক্তি এসে ভিড় জমিয়েছে তার। কাট কাট গলায় কিছু বলার প্রস্তুতি নিয়ে মুখ খুলবে, তার আগেই মাতাল কণ্ঠ আবারও ভেসে আসে। আহা রূপমতি, তোরে দেখার স্বাদ আমার এই জন্মে না মেটুক। আল্লাহ একেবারে নিজ হাতে বানাইছে তোরে। সালার বহুত মাইয়া দেখছি জীবনে, মেলা মাইয়ার স্বাদ নিছি। এই তো দুদিন আগেও এক শালিরে। বলতে গিয়ে মুখ চেপে ধরে চয়ন। ইফরা সন্ধিহান চোখে তাকায় চয়নের দিকে। কেন জানি না, কোথাও কোনো একটা খটকা লেগেছে তার। সেই পূরণ করতেই চয়নকে ঘুরিয়ে আবারও প্রশ্ন করে সে। দুদিন আগে কি? বলো চয়ন ভাই। আহ, এইসব কি ভাই ভাই করো রূপমতি? তোমারে তো আমি বইন না, বউ করবার চাই। মস্তিষ্ক বিকৃত হতে থাকে ইফরার। নিজের মনের সাথে বোঝাপড়া করতে পারছে না সে। কেন জানি তার মনে হচ্ছে সবকিছু বেশ জড়ালো। এলাকার ছোট নবাবের রানীর দিকে নজর দিয়েছেন, আবার নাকি বউ করবার ফোন দিয়ে এঁটেছেন। ব্যাপারখানা কি ছোট নবাব জানে? শুষ্ক এক ঢোক গেলে চয়ন। ইফরা ঠোঁট বাঁকিয়ে হাসে কিছুটা। মানুষটাকে সে যতই ঘৃণা করুক, তিনিই তার বাঁচার উৎস। এই রূপমতি, আমি জানি তুমি ছোট নবাবের নিকা করবার চাও না,
তাইলে তারে নিয়ে ভাবার কি প্রয়োজন কও তো? এইদিকে আহো দেখি, খানিকটা আদর করি। কথাগুলো বলেই ইফরার দিকে হাত বাড়াতে যায় চয়ন। তবে তার আগে ছিটকে দূরে সরে যায় ইফরা। সাথে সাথেই রাগান্বিত কণ্ঠে বলে, সাবধান, এক পা এগিয়ে এলেই কিন্তু খুন করে ফেলবো। চয়ন বেককল মার্কা এক হাসি দিয়ে কিছু সময় তাকিয়ে থাকে ইফরার চোখের দিকে। তারপর পরেই তাকায় হাতে থাকা রামদায়ের দিকে। সে যেন বেশ মজা পায়। কিছুটা নাটকীয় স্বরে বলে, আহা, মেলা ডরাইছি রূপমন্ত্রী। দেখো দেখো, বুকের খাঁচায় হাতখান রাখো, বুকটা কেমন ধরফর করে। জানোস রূপমতি, আমার বুকে ভীষণ জ্বালা। মন্ডা কহে তোরে বুকে পাইলে পরানটা জুড়াই যাইব। বেরিয়ে যান এখুনি, নয়তো আজ সত্যি রক্ত ঝরবে আমার হাতে, আর লাশ হবেন আপনি। ইফরার গলা কাঁপে না, বিন্দু পরিমাণ ভয় নেই দু চোখের কোণায়। চয়নের এত সময়ের শান্ত মস্তিষ্কটা হঠাৎ এক পৈশাচিক রূপ পায়। তেড়ে গিয়ে শক্ত হাতে চেপে ধরে ইফরার গলা। শালি নষ্টা মাগি, বড় লোকের পোলারে শরীর দিতে মজা পাও, আর আমি বুঝি গাঙ্গে ভাসায় আইছি। ইফরার চোখের কোণায় পানি জমে, দম যেন আটকে আসছে। পুরো শরীর ঝিম ধরছে তার। কোনো মতে কাঁপা কাঁপা হাতে রামদা ছোঁয়ায় চয়নের কাঁধে। ধারালো বস্তুর আঘাতে মুহূর্তেই যেন লাল তরলের আবির্ভাব ঘটে। আহ, ওরে! মৃদু এক চিৎকার দিয়ে ইফরাকে ছেড়ে কাঁধ চেপে ধরে চয়ন। ধরে বুঝি প্রাণ এলো। বড় বড় নিঃশ্বাস টানতে থাকে ইফরা। গলা শুকিয়ে কাঠ হয়েছে তার, কাশি হচ্ছে। চয়ন কাঁধে চাপা হাত সামনে এনেই বুঝতে পারে রক্ত ঝরছে ভীষণ। তবে সেদিকে খেয়াল দেয় না সে। আরও ক্ষিপ্ত দৃষ্টিতে যেন গিলে নিচ্ছে ইফরার শরীর। নিজেকে সংযত করার বদলে আবারও তেড়ে যায় তার দিকে। আমায় আঘাত করছস? কিরে, আমার রক্ত জড়াইছস? নটির জাত, আইস তোরে তো। কথাগুলো বলেই ইফরার দিকে ঝাঁপিয়ে পড়তে চায় চয়ন। তবে তার পথে বাধা হয়ে ভেসে আসে এক মেয়েলি কণ্ঠের ডাক। চয়ন ভাই, আপনি এইখানে? থেমে যায় চয়ন। টিনের রাত ভাঙা গেটের দিকে তাকাতেই নজরে আসে প্লেট হাতে রায়সা দাঁড়িয়ে সেখানে। রায়সা মেহবিন, চঞ্চল প্রকৃতির একটি মেয়ে। যতই দুঃখ থাকুক তবুও যেন হাসতে ভালোবাসে। গায়ের রংটা শ্যামলা বর্ণের, চেহারাটা গোল আকৃতির, চোখ দুটি বেশ সুন্দর, আকারে অতটা বড় না। শ্যামলা বর্ণের মেয়েটির সৌন্দর্য ফুটে ওঠে তার চুলে। নজর কাড়া তার ঘন কালো লম্বা চুলগুলো যেন হাঁটু সমান হবে তার। লম্বার কতই হবে, 5 ফিট 2। শরীরের গঠনও বেশ ভালো, মোটাও না, চিকনও না, যাকে বলে পারফেক্ট। ইফরা তখনও ঘন ঘন নিঃশ্বাস টানছে। চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়ে পানি। রায়সার হাতে থাকা প্লেটগুলো ধপ করে পড়ে যায় মাটিতে। মুহূর্তেই প্লেটে থাকা খাবারগুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তবে তার সেদিকে খেয়াল নেই। সে দৌড়ে এসে আগলে নেয় ইফরাকে। সোনাই, এই সোনাই। রায়সার চোখের পানি টলমল করছে। এক হাতে ইফরাকে জড়িয়ে অপর হাতে মালিশ করতে থাকে তার পিঠ। কিছুটা সময় যেতেই স্বাভাবিক হয় ইফরা। চয়ন পালাতে চায়, ঝামেলা হবে ভেবেই লেজ গুটিয়ে নিয়ে চুপি চুপি উল্টো ঘুরে হাঁটা ধরে গেটের দিকে। তবে তার আগেই কড়া গলায় বলা কথায় পা দুটো স্থির হয় তার। আপনি এখানে কেন এসেছেন চয়ন ভাই? চয়ন দাঁড়িয়ে, তবে কোনো উত্তর করে না। কাঁধ হতে ঝরা রক্তে শার্ট ভিজে গিয়েছে। রায়সার সেদিকে নজর বুলিয়ে তাকায় ইফরার হাতে থাকা বস্তুটির দিকে, যেখানে হালকা ফোটা রক্ত। ফোঁস করে এক নিঃশ্বাস ছাড়ে সে। খুব ভালো আন্দাজ করতে পেরেছে পুরো কাহিনী। ইফরাকে ছেড়ে সম্মুখে এসে দাঁড়ায় চয়নের। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, এই প্রবাদ নিশ্চয়ই আপনার অজানা নয়। চয়ন চোখে চোখ রাখে রায়সার। সে বুঝতে পেরেছে রায়সার কথার মানে। তবু মুখে এক তাচ্ছিলের হাসি টেনে বলে, কাল যদি পুরো সমাজে তোর আপায় কলঙ্কিত হয়, কলঙ্কিনী নাম দেয় পুরা সমাজ, তখন কেডা বিয়া করবো তোর আপারে? সকলে তবু এক ঘরে কইরা দিব। এক মুহূর্তেই হো হো করে হেসে ওঠে রায়সা। মনে হচ্ছে সে যেন মজার কোনো কৌতুক শুনেছে। এমন কৌতুক তার জীবনে সে শোনেনি। যার দোয়ায় গ্রামে বাইচা আছো, যার ছায়ায় গ্রামের ইতরপানা করতেছ, তার রানীতে নজর। খবরটা একবার পৌঁছে গেলে কি হইব ভাবছ? আগে নিজেরে বাঁচাও,
তারপর না হয় আবার সম্মান লইয়া ভাইব। চয়নের মুখ যেন মুহূর্তে পানসে হয়ে যায়। ভয় যেন চারপাশ থেকে ঘিরে নেয় তাকে। তবে নিজেকে শক্ত রাখে। এত সময় নেশা তার পুরোটাই কেটে গিয়েছে। তোর সৎ বইন হয় ও। এত মায়া কেন ওর জন্যে? ছোট নবাব তো ওরে রানী করব। তাতে তোর কি ফায়দা? আমরা সৎ বোন হইলেও রক্ত কিন্তু এক। চয়নের মুখ কালো হয়ে যায়। মুখ ফুটে আর কথা না বাড়িয়ে মাথা নিচু করেই বেরিয়ে যায় সে। রায়সা একবার তার যাওয়ার পানে তাকিয়ে এক গাদা থুতু ফেলে মাটিতে। জানোয়ার! ফুঁপিয়ে ওঠে ইফরা। কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে সে। কেমন এক দম বন্ধকর পরিবেশ। ভিতরটা ছিঁড়ে যাচ্ছে তার। রায়সা দ্রুত এগিয়ে এসে হাঁটু গেড়ে বসে পড়ে ইফরার সামনে। নিজেকে কেমন কুঁকড়ে নিয়েছে মেয়েটা। দু হাতে তাকে টেনে জড়িয়ে ধরে বুকে। আপারে, কাঁদিস না আপা, প্লিজ কাঁদিস না। রায়সা আকুতি করছে, ঠিক যেন নিজের হৃদয়ের রক্ত সে মুঠো করে তুলে দিচ্ছে বোনের সামনে। তুই কাঁদলে আমার ভীষণ কষ্ট হয় আপা, বুকের ভেতরটা যেন ছিঁড়া যায়। আল্লাহর দোহাই লাগে, শান্ত হ আপা। রায়সার কণ্ঠ কেঁপে ওঠে। চোখের কোণে অজান্তেই জমে ওঠে জল। সে আরো জোরে বোনকে আঁকড়ে ধরে। চারপাশে থমকে যায় বাতাস। সন্ধ্যার হলুদ আভা ধীরে ধীরে কালোতে পরিণত হতে থাকে। ইফরা থামছে না। আরো জোরে জড়িয়ে ধরে রাইসাকে। একটা ছোট্ট বাচ্চার মতো বুক ভেঙে হাউমাউ করে কাঁদতে থাকে। কান্নার শব্দটা যেন ভেতর থেকে ছিঁড়ে আসছে। রাইসার জামার বুক ভিজে যাচ্ছে চোখের পানিতে। দুজনের বয়সের খুব একটা তফাৎ নেই, যেন একসাথেই বড় হয়েছে। তারা বোন না, যেন প্রাণের বন্ধু। রাইসা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ইফরার, সাথে নিজেও আর চোখের জল আটকে রাখতে পারছে না। সব ঠিক হইয়া যাইব আপা, একটু শান্ত হ। রাইসার গলা কাঁপছে। বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠছে। সে জানে না কিভাবে এই যন্ত্রণার ভাগ নিতে হয়। তবুও নিজের পুরো ভালোবাসা ঢেলে দিতে চায় ছোট্ট আপার বুকে। চারপাশে নিস্তব্ধতা। শুধু কান্নার শব্দ ভেসে আসছে দুইটা মেয়ের। এক টুকরো ভালোবাসা আর ভাঙা এই পৃথিবীর ধাক্কায় দুজনেই যেন আশ্রয় হয়ে দাঁড়িয়েছে একে অপরের। ইফরা কাঁদতে কাঁদতে রাইসার বুকে মুখ লুকিয়ে চেঁচিয়ে ওঠে। তার বলা কথাগুলো যেন ছুরি হয়ে আঘাত করে বাতাসে। আল্লাহ, কেন আমারে দেখেন না আপনি? এত মানুষ মরতেছে, তাদের মাঝে আমি কেন নেই? কেন আমাকে চোখে দেখছেন না আপনি? ইয়া আল্লাহ, আমারে কঠিন এক মৃত্যু দেন। এমন মৃত্যু, এমন যন্ত্রণা দেন, যা কখনো কোনো দুশ্মনেরও না হয়। ইফরা কাঁপা কাঁপা হাতে মুঠো করে ধরে রাইসার জামার কোনা। মুখটা তুলে কান্না ভেজা চোখে তাকায় আকাশের দিকে। আমার লাশ যেন কেউ না পায়। পশুর মতো ঠিক যেন তিলে তিলে মরি, ধীরে ধীরে নিঃশেষ হই। তবুও এই যন্ত্রণা হতে মুক্তি দেন। রাইসা হতবাক, নিথর। চোখের পানি প্রায় শুকিয়েছে তার। সে কিছু বলতে পারে না, শুধু শক্ত করে আঁকড়ে ধরে তার আপাকে। বুকের কাছে জড়িয়ে রাখে এমনভাবে যেন তার এই ভালোবাসা দিয়ে ইফরার সব বিষাদ ধুয়ে মুছে দিতে পারবে। আপারে, এই সমাজে ভাইসা থাকতে হইলে ক্ষমতা আর টাকা লাগে। আমাগো মতো গরিব কেউ মানুষ ভাবে না আপা। মায়াগো কোনো দাম নাই সমাজে। কাঁদতে থাকা ইফরা হঠাৎ মুখ তুলে রায়সার বুক থেকে দুই হাতে মুছে নেয় চোখের পানি। রায়সার দিকে তাকিয়ে কাট কাট গলায় বলে, আব্বা জানরে খবর দে, আমি ছোট নবাবের নিকা করতে রাজি। এই বিয়া হইব, কাল থেকেই শুরু হইব সব আয়োজন। রায়সা শুষ্ক ঢোক গেলে সে তাকিয়ে থাকে ইফরার সাদা মনের চোখ জোড়ায়। চোখগুলো কেমন লাল হয়েছে। সত্যি আপা, তুই এই বিয়া করতে রাজি? জলদি বিয়ার আয়োজন করতে কও। সমাজের নিয়মগুলো ভাঙতে হবে। আর তার জন্য আমার ওই মানুষটার ভীষণ প্রয়োজন। মানুষ শক্তের ভক্ত, নরমের জম। ইফরা উঠে দাঁড়ায়। মাটি থেকে দা তুলে গট গট করে হেঁটে চলে যায় ঘরের ভিতর। নিষ্ফল চাহনিতে তাকিয়ে থাকে রাইসা। আমি জানি না ভবিষ্যতে কি হইব, তবে তুই মেলা সুখী হবি আপা। ছোট নবাব মানুষটা খারাপ হইলেও সে যে উন্মাদের মতো চাই তোরে। রাত গভীর হয়েছে। অর্ধ মাতাল হয়ে হেলে তুলে বাড়ি ফিরছে আরাধ্য। চলতে গিয়ে উল্টা খেয়েছে বেশ কয়েকবার। সিঁড়ির কাছে এসে রেলিং ধরে হেঁটে হেঁটে উপরে উঠছে সে। তবে ব্যালেন্স করতে পারছে না নিজেকে। আজ নেশে একটু বেশি চড়ে গিয়েছে। দু পা এগিয়ে যেতেই আবারও পড়ে যেতে নিলেই উজ্জ্বল শ্যাম বর্ণের এক নরম তুলতুলে হাত তাকে বাঁচিয়ে নেয়। আরাধ্য ভাই,
সামলে, কি যে করো না, হ্যাঁ? যাস জ্বালা, আকাশ ভরা তারা, মারা খাওয়া সারা। কে ছুঁয়ে দিল আমায়? আরাধ্য পিট পিট চোখে তাকায় হাতের মালিকের দিকে। মেয়েটি উজ্জ্বল শ্যামলা, তবে চেহারায় বেশ মা জড়ানো। চোখ দুটো বেশ টানা টানা, ঠোঁটের কোণে ছোট্ট একটা তিল। পরনে গোলাপি রঙের এক সালোয়ার কামিজ, মাথায় ওড়না টানা। আরাধ্য মুচকি হেসে নিভু কণ্ঠে বলে, আরে টুনটুনি যে, আর ইউ কামিং? বাহ, ভালোই হয়েছে। এখন আমাকে টেনে টুনে একটু ঘরে দিয়ে এসো দেখি। মানহা ফোঁস করে এক নিঃশ্বাস ছাড়ে। এদিকে আরাধ্য গা থেকে ভেসে আসে জুঁই জ্যাসমিনের মিশ্রণে মাতাল এক ঘ্রাণ, সাথে যেন কিছুটা মশলার মিশ্রণ। দু চোখ বুজে নিঃশ্বাস একবার টেনে নেয় মানহা। খুব সাবধানে আরাধ্যের হাত নিজের কাঁধে নিয়ে ধীরে ধীরে তাকে নিয়ে যায় দোতলার ঘরের দিকে। ঘরে ঢুকেই তার চোখ কপালে। মেঝের উপর কাপড়গুলো কেমন ছড়িয়ে ছিটিয়ে রাখা, পুরো ঘর এলোমেলো। এ আর এমন কি, এমন তো আগেও হয়েছে। আগেও এ ঘরে আসা যাওয়া ছিল তার, বারবার গোছাতে হতো এ ঘর। তাতে অবশ্য মানহা কোনো কালেই ক্লান্ত হয়নি। সে বেশ আনন্দ পায়। এই মানুষটির সান্নিধ্য তাকে ভীষণ টানে। সে ধীরে ধীরে এগিয়ে বিছানায় আস্তে আস্তে শুইয়ে দেয় আরাধ্যকে। ঘরে আনতেই ঘুমিয়েছে সে। আরাধ্যকে শুইয়ে পায়ে থাকা জুতাগুলো খুলে এক পাশে নিয়ে রাখে। এদিক ওদিক তাকিয়ে এক এক করে গুছাতে থাকে পুরো ঘর। সব কিছুর গুছানো হলেই জায়গার জিনিস নিয়ে রাখে জায়গায়। আয়নার সামনেটাও বেশ অগোছালো। হাত ঘড়িগুলো কেমন যেন ছড়িয়ে রাখা। চুলের চিরুনিও তাই। একটা মানুষের প্রায় ৪৫টা হাত ঘড়ি, ১২টা চিরুনি। নাক কুঁচকে নেয় মানহা। চিরুনির দিকে তাকিয়ে তাদের সাথে কথা বলছে সে। তোদের মালিক কি আদৌ তোদের ছুঁয়েছে? আমি মেয়ে হয়ে একটা চিরুনি দিয়ে আমার বছরের পর বছর পেরিয়ে যায়। আর এদিকে দেখো, ১২টা চিরুনি। কথার মাঝেই মানহার চোখ যায় আয়নার সামনে সাজানো কতগুলো পারফিউমের দিকে। চিরুনিদের গুছিয়ে নিয়ে সাজানো পারফিউমের বোতলগুলো থেকে একটা বোতল হাতে তুলে নেয় মানহা। ব্ল্যাক ওপিয়াম। মানহা বেশ কৌতূহলী হয়ে হালকা কিছুটা স্প্রে করে তার হাতে। এই তো, এই সেই মাতাল করা সুবাস, যা কিছু সময় আগেও ভেসে এসেছে আরাধ্যর গা থেকে, যার হালকা আভাস এখনো মানহার গায়ে লেপ্টে রয়েছে। সে তাকায় আরাধ্যর ঘুমন্ত মুখের দিকে। নিষ্পাপ শিশু লাগছে। রাত আরও গভীর থেকে গভীর হচ্ছে। এ সময় এ ঘরে কেউ দেখলে গ্রামে বদনাম রটাবে। এইসব ভেবেই ঘর ছেড়ে বেরিয়ে যায় মানহা। তবে আরাধ্যের ঘরের দরজা বেরোতেই মুখোমুখি হয় চেয়ারম্যানের। খালুজান? ঘুমিয়েছে বাঁদরটা? মানহা উপর নিচ মাথা নাড়ায়। চোখ দুটি তার মাটির দিকে স্তব্ধ। চেয়ারম্যান সাহেব কিছু সময় তার মুখের দিকে তাকিয়ে নিজের ঘরের দিকে হাঁটা ধরেন। ধীরে ধীরে গভীর হতে থাকে রাত। চেয়ারম্যান সাহেব ঘরে এসেছে। দরজায় কপাট টেনে বিছানায় বসতেই কানে আসে অরুণিমার বলা কথা। আপনার পাপ গিলছে আমার ছেলেকে। সব কিছুই আপনার কর্মের ফল। আজ আপনার জন্য আমার ছেলে ধ্বংসের দিকে পা বাড়িয়েছে। চুপ থাকে চেয়ারম্যান। স্ত্রীর বলা কথাগুলোর কোনো প্রকার উত্তর কাটে না সে। ভ্যাবসায় গরমে গায়ে থাকা ফতুয়া খুলে আলনায় রেখে নিঃশব্দে গিয়ে শুয়ে পড়েন অরুণিমার পাশে। প্রায় মধ্যরাতের আগমনে নিশীথে গ্রামের ধান ক্ষেতের আড়াল থেকে বারবার ভেসে আসে শেয়ালের হাঁকডাক। বাড়ির চারপাশ ঘিরে নিয়েছে ঝিঝি পোকার গান। পাকা দালানের চিনের চালায় থেকে থেকে টুপটুপ করে বাড়ি খাচ্ছে গাছের শুকনো পাতা আর ডাল। বিছানায় পড়ে ব্যথায় কাতরাচ্ছে চয়ন। রাত গভীরের সাথে সাথে ক্ষতস্থানে ব্যথাটা বেড়েছে দ্বিগুণ। এদিকে ধুমচে উঠেছে জ্বর। অবস্থা প্রায় বেহুঁশ। জ্বরের ঘোরে বারবার এক নাম জপছে সে, রূপমতী, আমার রূপমতী। নূরজাহান বেগম ছেলের পাশে বসা। একমাত্র ছেলের এই অবস্থায় যেন দিক শূন্য হয়ে পড়েছেন তিনি। তার পাশে বসে ঘুমে ঝিমুচ্ছে তার অল্প বয়সী মেয়ে সামান্তা। মাতব্বর সাহেব আজ বাড়ি ফেরেনি। কোনো বিশেষ কাজে তিনি শহরে গিয়েছেন। আব্বা, আব্বা রে, ভীষণ কষ্ট হইতেছে তোর বাপ। নূরজাহান বেগম ভীষণ কাঁদছেন। ছেলের এমত অবস্থা ভীষণ পুড়াচ্ছে তাকে। এই সামান্তা, এই মাইয়া। ঘুমে ঢলেই পড়ছিল সামান্তা। মায়ের গলার আওয়াজ কানে আসতেই ছিটকে ঘুম থেকে ওঠে সে। দুহাতে দু চোখ কচলে তাকায় মায়ের দিকে। আম্মা, কিছু বলবেন? মায়ের মুখ কাঁদো কাঁদো। সামান্তা এগিয়ে এসে মায়ের গা ঘেঁষে বসে। দুহাতে চেপে ধরে মায়ের হাত। বেশ ভয় পাচ্ছে মেয়েটা। কাঁপা কাঁপা গলায় আবারও মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মা, কিছু লাগবে আপনার? আব্বা তো এখনো আসলো না আম্মা। নূরজাহান বেগম তাকায় মেয়ের দিকে।
চোখে পানি ছলছল করছে। কাঁদো কাঁদো কণ্ঠে সামান্তার দিকে তাকিয়ে বলে, একখান বাটিতে কইরা ঠান্ডা পানি আর একখান সুতি কাপড় ছিঁড়া নিয়ে আসো দেখি আম্মা। তোমার বাপ জানাইতে ভোর হইব, পোলাটা জ্বরে কষ্ট পাইতেছে, তার মধ্যে ঘাড়ে কাইটা গেছে। তুমি জলদি নিয়ে আসো সব জিনিস। কাপড় ভিজিয়ে মাথায় দিলে জ্বর কিছুটা কইমা আসবো। পরে তোমার আব্বাই আইলে নাসির ডাক্তারকে আইতে বলুম। সামান্তা মায়ের কথায় মাথা নাড়িয়ে দ্রুত বেরিয়ে যায় ঘর ছেড়ে। এদিকে কেঁপে কেঁপে উঠছে চয়ন, শরীর তাপে পুড়ে যাচ্ছে। নূরজাহান বেগম বসা ছেড়ে ওঠেন। বিছানার পাশেই থেকে একটি নকশি কাঁথা গায়ে তুলে দেন ছেলের। মিনিট কয়েকের মধ্যেই বাটি ভর্তি ঠান্ডা পানি নিয়ে আসে সামান্তা, সাথে এক সুতি কাপড়ের টুকরো। নূরজাহান বেগম দ্রুত এগিয়ে সেগুলো হাতে নেন। জ্বরের ঘোরে বিলাপ বকছে চয়ন। পানিতে কাপড় ভিজিয়ে ছেলের মাথায় রাখেন তিনি। ছেলে তার কষ্ট পাচ্ছে। শাড়ির আঁচলে চোখ মুছে ছেলের শুকনো মুখের দিকে তাকিয়ে বলেন, এই যে আব্বা, ভালো হয়ে যাব বাপ। পরপর বেশ কয়েকবার পাল্টাপাল্টি কাপড় ভিজিয়ে চয়নের মাথায় রাখে নূরজাহান বেগম। রাত পেরোতে থাকে। পানি পট্টি দেওয়ায় জ্বর বেশ নেমেছে চয়নের। বিলাপ বকাও বন্ধ হয়েছে। ঘুম হচ্ছে আপাতত। চারদিকে ফজরের আজান পড়ছে। দরজায় খটখট শব্দ হচ্ছে। হয়তো মাতব্বর সাহেব বাড়ি ফিরেছেন। নূরজাহান বেগম একবার তাকায় বাহিরের পানে। চোখ ফিরিয়ে নেন তার কোলের দিকে। সামান্তা ঘুমাচ্ছে। মেয়ের ঘুমের যেন ব্যাঘাত না ঘটে এই ভেবে আলতো হাতে কোল থেকে নামিয়ে চয়নের পাশেই এক বালিশে সামান্তাকে শুইয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় তিনি। বারবার টোকা পড়ছে। হয়তো আর কিছু দেরি হলে হয়তো এই মানুষটা দরজায় ভেঙে দিবে। নূরজাহান বেগম দ্রুত গিয়ে দরজা খোলেন। বাইরে ঝোড়ো বাতাস, সাথে হালকা বৃষ্টি। ভেজা কাপড়ে পানি ঝাড়তে ঝাড়তে ঘরে ঢুকছে মাতব্বর। পরনে এক সাদা ফতুয়া, সাথে লুঙ্গি। ঘরের ভেতরে ঢুকতেই দরজা চাপিয়ে দেন নূরজাহান বেগম। আলনা থেকে গামছা এনে হাত বাড়িয়ে দেন স্বামীর দিকে। ভেজা শরীরের পানি মোছা হতেই আবারও এক এক গেঞ্জি আর লুঙ্গি এগিয়ে দেন। মায়াপোলা খাইয়া ঘুমাইছে? পোশাক পরিবর্তন করতে করতে স্ত্রীর দিকে প্রশ্ন করে মাতব্বর। নূরজাহান বেগম উত্তর করে না। বেশ অভিমান নিয়ে খাটে গিয়ে বসে সে। মাতব্বর তাকায় তার দিকে, তবে বেশি এক আমলে আনে না। পোশাক পরিবর্তন হতেই ভেজা কাপড় মাটিতে রেখেই স্ত্রীর পাশে গিয়ে বসে। কি হয়েছে নূরবানু? তোমার মনে দেখি আষাঢ় মাসের মেঘ জমছে। স্বামীর আশকারা পেয়ে হু হু করে কেঁদে ওঠে নূরজাহান বেগম। চোখ উপচে পানি পড়ছে। বিরক্ত হন মাতব্বর। আরে কইবা তো নাকি কি হয়েছেটা কি? এমনি মরা কান্না জুড়ছো কেন? পোলাটার ভীষণ জ্বর হয়েছে, আপনার কোনো খবর নাই? কি করে আপনার পোলা, কোনো খোঁজ রাখেন না? আইজ কোপ খায়া বাড়ি আইছে। মুহূর্তেই ক্ষিপ্ত বাঘের মতো গর্জে ওঠে মাতব্বর। এক হাতে চেপে ধরে স্ত্রীর গলা। দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলেন, শালি তোরে পোলা মাইয়া মানুষ করবার দিছি। তোর পোলা মানুষের কোপ খাই আইব কে রে? আমি শরীফ জোয়াত্তার, এই এলাকার মাতব্বর। আমার পোলা মানুষের হাতে কোপ খাইয়া বাড়ি ফিরছে। এই এলাকায় আমার মান সম্মান থাকবো রে? মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না নূরজাহানের। বেচারির চোখ লাল হয়ে উঠছে। দু হাতে স্বামীর শক্ত পুরুষালী হাত ছাড়ানোর চেষ্টা করছে সে। দম প্রায় যায় যায় এমন সময় ছিটকে বিছানায় তাকে ছুঁড়ে মারে মাতব্বর। ছাড়া পেয়েই দু হাতে গলা চেপে ধরে নূরজাহান বেগম। ঘন ঘন শ্বাস টানছে। এদিকে আবারও ভেসে আসে মাতব্বরের গলা। বয়স হয়েছে, তাই শরীরের রক্ত কিন্তু এখনও গরম। তোর পোলা মাইয়া সামলাই রাখবি, না হলে তিনটারে পাশের করতোয়া নদীতে ভাসানো হইব বইলা দিলাম। কিছুটা স্বাভাবিক হয়েছে নূরজাহান বেগম। চোখ থেকে পানির ঢল বেয়ে পড়ছে। মাতব্বর ঘর ছেড়ে বেরিয়েছে। নিশ্চয়ই চয়নের ঘরে গিয়েছেন। ছেলেকে যদি কিছু করে, অসুস্থ পোলাটা কিছু সময় হয় ঘুমাইছে। এইসব ভেবেই দ্রুত ছুটে চয়নের ঘরে আসে নূরজাহান। মাতব্বর মাত্র ঢুকেছে ছেলের ঘরে। বিছানার এক পাশে চয়ন ঘুমানো, এক পাশে বালিশের গুটিসুটি মেরে শুয়ে আছে সামান্তা। মাতব্বর আরও এক পা বিছানার দিকে এগিয়ে নিবে, ঠিক এমন সময় পায়ে টান পড়ে তার। চোখের দৃষ্টি নামিয়ে মাটির দিকে তাকাতেই চোখে পড়ে নূরজাহান বেগম। আল্লাহর দোহাই লাগে, পোলাটা মাত্রই ঘুমাইছে, ওরে কিছু বললেন না? স্বামীর পা ধরে ছেলের জন্য করুণ মিনতি করছেন নূরজাহান। মাতব্বর একবার স্ত্রী তো একবার বিছানায় ঘুমন্ত ছেলের দিকে তাকায়। পা সাড়ো নূরজাহান, তোমার পোলারে কিছু বলবো না, ওরে ডাকো। শুনবার চাই কে করছে এমন। যেখানে তারে ছোট নবাবের খাস লোক হিসেবে রাখা হয়েছে, এমন সাহস কার যে ছোট নবাবের লোকের গায়ে হাত দিয়াছে? সত্যি কন কিছু কইবেন না? ডাকো তারে। পা ছেড়ে উঠে দাঁড়ায় নূরজাহান বেগম। ধীরে ধীরে এগিয়ে গিয়ে
হাত রাখে ছেলের কপালে। শরীর ঠান্ডা, বেশ নরম স্বরে ডেকে ওঠে তাকে। বাবজান, ওঠেন, বাবজান। হালকা কিছুটা নড়ে উঠল চয়ন। ঘুমে কাত হয়ে ঘুরতে যাবে এমন সময় আবারও ডেকে ওঠেন নূরজাহান বেগম। বাবজান। ঘুম আলগা হয়ে আসে। ডান কাঁধে ব্যথা, চাইলেও হাত তুলতে পারছে না। বা হাতে কোনো মতে দু চোখ কচলে নিয়ে চোখ মেলে তাকায় সে। মাতব্বর দিকে চোখ পড়তেই দ্রুত উঠে বসতে চাই সে, তবে তা আর হয় না। কাঁধে টান পড়ে। নূরজাহান বেগম একবার স্বামীর দিকে তাকিয়ে ছেলেকে উঠে বসতে সাহায্য করে। ধীরে ধীরে উঠে বসে চয়ন। বিছানার বেশ কাছেই এগিয়ে আসে মাতব্বর। নূরজাহান বেগম তখনও দাঁড়ানো। মাতব্বর সাহেব বেশ কিছু সময় পর্যবেক্ষণ করে সকলের অবস্থা। মায়াকে নিয়ে ঘরে যাও নূরজাহান। শুষ্ক ঢোক গিলে এক ছেলের দিকে তাকিয়ে ঘুমন্ত সামান্তার কাছে আসে নূরজাহান বেগম। পাঁজা কোলা করে বিছানা ছেড়ে ঘুমন্ত মেয়েকে তুলে নিয়ে বেরিয়ে যান ঘর ছেড়ে। চয়ন আর চোখে একবার তাকায় মায়ের যাওয়ার পানে। পরক্ষণে চোখ ঘুরে আনে বাবার দিকে। মাতব্বর তখনও তাকানো তার দিকে। কিছু সময় চয়নের দিকে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়েন তিনি। আব্বা কিছু বলবেন? চয়নের কণ্ঠ কাঁপছে, গলা জড়িয়ে আসছে। মাতব্বর ধপ করে বসে পড়ে ছেলের পাশে। চয়ন বসা থেকেই পিছিয়ে যায় কিছুটা। মাতব্বর হেয়ালি না করেই প্রশ্ন করে, কি করে হলো এমন? আসলে আব্বা, তোমারে ছোট নবাবের খাস লোক বানাইয়ে রাখা হয়েছে। গ্রামে তোমার এক আলাদা সম্মান আছে। এই জোয়ারদার পরিবারের সম্মান আছে। এই গ্রামের কার এতটা কলিজা হইছে যে তোমার গায়ে হাত দিছে, কালই তার বিচার হইব। চেয়ারম্যান সাহেবরে জানানো হইব সব। আব্বা শান্ত হন, আমারে কেউ মারে নাই। ভ্রু জোড়া কুঁচকে নাই মাতব্বর। সন্ধিহান চোখে তাকায় ছেলের দিকে। চয়ন এক শুষ্ক ঢোক গেলে ধীরে ধীরে এগিয়ে বসে বাবার কাছে। কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলে, আব্বা, আমি নিকাহ করতে চাই। বেশ অবাক হয় মাতব্বর। কিছু সময় তাকিয়ে থাকে চয়নের মুখের পানে। নিজেকে শান্ত রেখেই প্রশ্ন করেন তিনি, কারে নিকাহ করবার চাও? চয়নের চোখ কেমন লাল হতে থাকে। একবার তাকায় হাতের ক্ষতস্থানের দিকে, তা যেন এড়াতে পারে না মাতব্বরের চোখ। ইসমাইল চাচার মাই হঠাৎ গালের উপর এক শক্ত হাতের থাপ্পড় পড়তে থেমে যায় চয়ন। উঠে দাঁড়ায় মাতব্বর। দু চোখে যেন আগুন ঝরছে তার। রাগান্বিত চোখেই চয়নের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলেন, মরার ভীষণ শখ, তাই না? পুরো এলাকা যেখানে জানে ওই মায়া গ্রামের অভিশাপ, তার দিকে তাকালেও যেখানে চোখ উপড়ে নেওয়া হয়, সেখানে তুমি কিনা নিকা করতে চাইছো? কিছুটা থেমে যায় মাতব্বর। হালকা দম টেনে আবারও বলে, এ ক্ষত কি তবে ওই মায়ার হাতের? নিশ্চুপ থাকে চয়ন। মাথায় হাত দিয়া আবারও ধপ করে বিছানায় বসে পড়েন তিনি। হে আল্লাহ, এ কোন বিপদে ফেলছো তুমি? আব্বা, আপনি এমন করছেন কেন? ইফরা নিকা করবার চায় না ছোট নবাবরে। একদম চুপ। ওই মাইয়ার নাম যেন তোর মুখে আর না শুনি। আজই এই গ্রাম সাইডা রানী সংকেল তোর খালার বাড়ি চইলা যাবি তুই। ছোট নবাবের নিকা না হওয়া অবধি যেন ডাঙা পাড়ায় পা না পড়ে তোর। সকাল হইলেই আমি যাবো ইসমাইলের বাড়ি, ওই মাইয়ার কাছে মাপ নিয়ে লাগবো। কোনো কারণে যদি এই কথা ছোট নবাবের কানে যায়, আমাদের লাশটাও কেউ খুঁজা পাবো না দাফনের জন্য। কথাগুলো শেষ করেই ঘর ছেড়ে বেরিয়ে যায় মাতব্বর। তবে ফেলে যায় চয়নের রাগান্বিত দু চোখ। সকাল ৮টা। আড়মোড়া ভেঙে বিছানায় বসে বসে এখনও ঝিমোচ্ছে ইফরা। শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে তার। বিছানা ছেড়ে উঠতে নিয়েও এখনও সেখানেই বসা সে। রাজ্যের ঘুমগুলো কি সব তার চোখে এসে পড়েছে? রাইসা কখন পাশ ছেড়ে উঠে গিয়েছে সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। দুই হাঁটুতে মাথা ঠেকিয়ে তখনও ঘুমোচ্ছে সে। হঠাৎ গায়ে পড়ে ঠান্ডা পানির ঝাপটা। ইফরা হাঁটু থেকে মাথা তোলে। গা যেন শিশির করে উঠছে তার। ঘরের পশ্চিমে টিন কেটে বানানো হয়েছে একটা ছোট জানালা। তার পাল্লাটা মেলে না। শীতল বাতাস ঢুকছে ঘরে, কেমন যেন শীত শীত ভাব। এর মাঝেই এই ঠান্ডা পানি। ইফরা পিট পিট চোখ করে তাকায় সামনের দিকে। রায়সা দাঁড়ানো। ঘরে থাকা ছোট এক আয়নার মুখ দেখে চুলের পানি ঝাড়ছে সে। ইফরার তন্দ্রা লেগে যায়। এই মেয়ের কি ঠান্ডা লাগে না? এত সকালে গোসল? বাপ রে বাপ। নিজে নিজে কথাগুলো বলছিল সে। এদিকে আয়নায় পড়া ইফরার প্রতিবিম্বে একা একা কথা বলার দৃশ্য দেখে মুচকি হাসে রায়সা। ভেজা চুলগুলো ঝাড়া শেষে চিরুনি হাতে এগিয়ে আসে বিছানার কাছে। হ্যাঁ আপা। না জানি কোন ভাবনায় ডুবেছিল ইফরা। রায়সা হাত ধরে ঝাঁকি দিতেই চমকে উঠেছে। কি, কিছু বললি? রায়সা নাক কুচকায়। আপার সাথে দুষ্টুমিতে সে বেশ পাকা। হাতে থাকা চিরুনি চুলে লাগিয়ে নেয়। যা বাবা,
এত সময় থেকে এত কিছু বললাম, তার একখান কথাও তুই শুনোস নাই আপা। হায় মোর খোদা! আহাজারি করতেই থাকে রাইসা। ইফরা দ্রুত গিয়ে মুখ চেপে ধরে তার। প্লিজ বোন, এমন করিস না। আম্মা উঠেছে। বাহিরে উঠানে রান্নার চুলা। হয়তো সেখান থেকে কানে আসছে ঠুকঠাক শব্দ। এ সময় রাইসার আহাজারি বাইরে বেরোনো মানেই শনিকে সাদরে ডেকে আনা। রাইসা টুক করে এক কামড় বসে দেয় ইফরার হাতের তালুতে। আহ মা গো! কথাটুকু বলেই হাতে ফুঁ দিতে থাকে ইফরা। এদিকে মুচকি হাসছে রাইসা। জানোস আপা, কাল রাইতে আব্বারে বলছি তুই বিয়াতে রাজি। আব্বাই খুশি। কথার মাঝে রাইসার খেয়াল হয় বিছানা ছেড়ে উঠে দাঁড়াচ্ছে ইফরা। সেও দ্রুত কদমে উঠে দাঁড়ায় তার সাথে। ইফরা ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় জানালার কাছে। জানলার পার্ট আরও কিছুটা খুলে দিয়ে খিল দিয়ে দেয় তাতে। ভোরে বৃষ্টি হয়েছে। প্রকৃতি আজ ভীষণ শান্ত। শীতল হাওয়া এসে বাড়ি খাচ্ছে গায়ে। ইফরাদের বাড়ির এই দিকটায় বেশ কিছুটা দূরে এক ছোট ডোবা। কত কত লাল শাপলা ফুটেছে তাতে। সে এক ধ্যানে তাকিয়ে থাকে তার পানে। রায়সা এগিয়ে এসে ভেজা চুলেই মাথা এলিয়ে দেয় বোনের কাঁধে। কেন জানি আপা তার পর মানুষ হবে ভেবেই মনের কোণে মেঘ জমেছে। আম্মাই মেলা খুশি হয়েছে তুই বিয়া করতে রাজি তাই। আচ্ছা আপা, মীর বাড়ি গিয়ে আমার ভুইলা যাবি? ছোট এইটুকু এক মনে বোনকে নিয়ে কত প্রশ্ন তার। ইফরা দীর্ঘশ্বাস ফেলে, তবে কোনো উত্তর করে না। দৃষ্টি দিয়ে রাখে বাহিরের চাষ জমির দিকে। পুরো সবুজের সমারোহ। ইফরা তাকিয়ে থাকে। এই যে চাষ জমি, দৃষ্টি সীমানায় যা রয়েছে সব কিছুরই তো মীর বাড়ির দখলে। চেয়ারম্যান চাচা বেশ দয়ালু কিনা, অল্প করে গ্রামের লোকজনদের চাষাবাদের জন্য দিয়েছেন সব জমি। তাদেরও কি কম দিয়েছেন নাকি? এলাকার সবাই যেন চাচার নামে দুঢোক পানি বেশি পান করে। গতবার নির্বাচনের আগেই তো এলাকায় কত টিউবওয়েল বসিয়েছেন তিনি। সেবার হাশেম বণিকের থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন চাচা। সব যেন তার পাওনা। তবে পরবর্তীতে গুঞ্জন উঠেছিল ছোট নবাব নাকি ক্ষমতার জোরে ছেলেপুলেদের দিয়ে ভোট চুরি করেছিল। তবে তা তো আর প্রমাণিত নয়। এবারও হয়তো বিপুল ভোটে সে জয়ী হবে। এলাকায় চেয়ারম্যান চাচার যত বেশি নাম, তার ছেলের ঠিক ততটাই বদনাম। তাতে অবশ্য চেয়ারম্যান চাচা কোনো কালেই মাথা কামায়নি। শুনেছিলাম মাঝের কয়েক বছর নাকি সে যোগ দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীতে। তবে তার ভাতও তার পেটে স্থায়ী হয়নি। চাকরির গুল্লি মেরে আবারও ফিরেছে গ্রামে। কেনই বা চাকরি গিয়েছে, আবার কেনই বা ফিরেছে, এ নিয়ে প্রশ্ন তুলে এমন সাধ্যি কার গ্রামে? এলাকায় বেশ বড় এক গ্র্যাং রয়েছে তার। ওই যে কাঁচা রাস্তায় প্রথম মোড়ের মাথায় এক বিশাল বটগাছ, ওখানেই তো তার আসর বসে। এলাকার যত বখাটে আছে সবার লিডার সে। শুধুই অকাজ করে এমন কিন্তু নয়, মাঝে মাঝে ভীষণ ভালো কাজও করে মানুষটা। তবে ওই যে বলে না, যারে পছন্দ না তার সব চলন বাঁকা। ইফরার কাছে আরাধ্য ঠিক তেমনই। তার করা ভালো কাজগুলো সে কখনোই ধরে না। আপা, এই আপা, আপা! ভাবনায় ছেদ পড়েছে রায়সার ডাকে। বাহির হতেও কেমন শোরগোল ভেসে আসছে। হয়তো কেউ এসেছে। ইফরা প্রশ্ন চাহনিতে তাকায় রায়সার চোখে। রায়সা বোনকে ছেড়ে এগিয়ে যায় দরজার দিকে। ইফরা তখনও দাঁড়ানো জানালার কাছে। আম্মার গলা ভেসে আসছে। তোমার মায়া যখন নিজে রাজি, তুমি কেন অমত করছো? গলায় থাকা সাদা রঙের ওড়না তুলে মাথায় দেয় ইফরা। সামনে আসা ছোট ছোট চুলগুলো ঠেলে ওড়নার ভিতরে ঢুকিয়ে দিয়ে হেঁটে বাইরের দিকে আসে সে। মাতব্বর চাচা এসেছেন। বারান্দায় অতি পুরনো কাঠের এক বেঞ্চ বসতে দেওয়া হয়েছে। সামনে বাটিতে মুড়ি রাখা, হয়তো আম্মা খেতে দিয়েছেন। এক মুঠো মুড়ি মুখে ঢুকিয়ে চিবোতে চিবোতে তিনি বললেন, শোনো ইসমাইল, দ্বিমত দিয়া লাভ নাই। ছোট নবাবের নজর হইতে তোমার মায়ার মুক্তি নাই। মায়া রাজি না হইলেও রাজি করো। কাঠের দরজা পেরিয়ে বাহিরে এসে দাঁড়ায় ইফরা, মাথা নিচু করে। ঠিক একদম ইসমাইল আর মাতব্বরের মাঝামাঝি এসে দাঁড়ায় সে। দৃষ্টি তার মাটির দিকে তাকানো। আমি ছোট নবাবের নিকা করতে রাজি আব্বা। আলহামদুলিল্লাহ। উঠান থেকে ভেসে আসে জহুরা বেগমের গলা। ভাতের মার গলাচ্ছিলেন তিনি। ইফরার জবাবে হাতের কাজ ফেলেই ছুটে এসে তাকে জড়িয়ে ধরে মুখের টপাটপ কয়েকটা চুমু খেয়ে নেন। শুক্রিয়া সোনা, এই তো ভালো মাই আমার। দেখিস, রাজরানী হবি তুই। মলিন হাসি ইফরা। ইসমাইল শেখ একদম নিশ্চুপ বসা। আরও এক মুঠো মুড়ি মুখে ঢুকিয়ে কাঁচা মরিচা এক কামড় দেয় মাতব্বর। এদিকে ইফরাকে ছেড়ে জোহরা বেগম খুশিতে বলেন, আগামী এক সপ্তাহের মাঝেই তাহলে বিয়ের আয়োজন করা হোক। কি বলেন মাতব্বর সাহেব? মুখের অবশিষ্ট মুড়ি শেষ করেই এক গ্লাস পানি পুরোটা শেষ করেন তিনি। তোমরা যেমনটা চাও। এক সপ্তাহ না, আইজ হইব বিয়া। আপনারা বিয়ার আয়োজন করুন। মাতব্বরের কথা শেষ হওয়ার আগেই ইফরার বলা কথা যেন উপস্থিত সকলের মাঝেই বাজ পড়ার মতো।
জোহরা বেগম ক্ষিপ্ত হয়ে তাকায় তার দিকে। দু কাঁধে ঝাঁকি দিয়ে বলেন, হেই মাইয়া, কি বলো সেই সব? আইজকা কেমনে হইব বিয়া? ইফরা উত্তর করে না মায়ের কথার। সে জোহরা বেগমের থেকে নজর সরিয়ে মাতব্বরের দিকে তাকায়। চাচা, আপনি গিয়া ছোট নবাবরে বলেন, বিয়া আইজ হইব। মাতব্বর ঠিক রবটের মতো ডানে বামে মাথা নাড়ায়। আর কোনো কথা বাড়ায় না ইফরা। কারো দিকে না তাকিয়ে দ্রুত স্থান ত্যাগ করে সে। ফতুয়া পকেটে থাকা পানের খিলি মুখে ঢুকিয়ে চিবোতে থাকেন তিনি। আমি তাহলে এখন আসিস মায়, খবরটা গিয়া চেয়ারম্যানের বাড়ি পৌঁছায় দিই। তোমরা প্রস্তুত হও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ। দেখা হচ্ছে তাড়াতাড়ি।